প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বই 40 পৃষ্ঠা থেকে তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি প্রথম পরিচিত প্রায়োগিক লেখা। প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য কী? যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে আমরা প্রায়োগিক বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্যে 3টি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। প্রায়োগিক লেখায় বাস্তব জীবনের প্রতিচ্ছবি দেখা যায়। প্রায়োগিক লেখায় বাস্তব জীবনে কি দেখা যায়? প্রতিচ্ছবি দেখা যায়। তারপরে 2, লেখায় বাস্তব সত্য দেখা যায়। লেখায় আসলে বাস্তব সত্য দেখা যায়, ব্যক্তিগত পছন্দের বিষয় ফুটে ওঠে। এখন প্রায়োগিক লেখার কিছু উদ্দেশ্য আছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি। এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। নিচের চকের বাম পাশের কলামে যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো। উদ্দেশ্য পূরণের জন্য কী ধরনের প্রায়োগিক লেখা প্রয়োজন হতে পারে তা নিচের চকের ডান পাশের কলামে লেখো। তারপর সহপাঠীর সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনের সংশোধন করো। যেমন উদ্দেশ্য কি? অনুষ্ঠানের খবর জানানো, তাহলে এটা হচ্ছে নোটিশ বোর্ড বা দাওয়াত কার্ড, এটা হচ্ছে প্রায়োগিক ধরন। প্রচারণা করা, তাহলে আমরা কীভাবে প্রচারণা করব? ব্যানার, পোস্টার, লিফলেট, পেস্টুন এগুলোর মধ্যে লিখে আমরা প্রচারণা করব। আর সচেতনতা বাড়াতে আমরা কি করতে পারি? বিলবোর্ডে তথ্য দিতে পারি। পণ্যের বিবরণ তুলে ধরার জন্য আমরা কী ধরনের প্রায়োগিক ব্যবহার করি? সেখানে আমরা পণ্যের বিবরণের জন্য বিজ্ঞাপন দিতে পারি, মোড়কের লেখা। আর পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে আমরা কি করতে পারি? চিঠি লিখতে পারি। প্রায়োগিক লেখার একটা উদাহরণ হিসেবে এখানে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণটা দেওয়া আছে। তোমরা ভাষণটি পড়ে নিবে। পড়ে কি বুঝলাম? 7 মার্চের ভাষণ রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনার শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। এই ভাষণে 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। তো পুরো জাতি ঐক্যবদ্ধ হয়। এই ভাষণের মাধ্যমে কি পুরো জাতি ঐক্যবদ্ধ হয়? স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত হয়, যুদ্ধে অংশগ্রহণ করে। খ, বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে? তো এই ভাষণ বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রে উজ্জীবিত একটা পরশ পাথরের মতো কাজ করেছে। জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, প্রাণ উৎসর্গ করে দেশকে স্বাধীন করে। এই ভাষণই হলো মূল মন্ত্র। অর্থাৎ এই ভাষণটা পুরোপুরি জাতিকে প্রতিফলিত করেছে, এমন এক ভাষণ যাতে তারা অনুপ্রাণিত হয়ে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে তারা দ্বিধান্বিত হয় নাই। এই জন্য এটা পরশ পাথরের মতো মূল মন্ত্র। গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা? তো আমরা জানি গদ্য রচনা ভাষণ দুটি কিন্তু এক বিষয় না। গদ্যে তথ্য বা বিবরণ থাকে যা থেকে পাঠক জ্ঞান আহরণ করতে পারে, আর ভাষণ দ্বারা কোনো বিষয় অনুপ্রাণিত করতে পারে। ভাষণের মাধ্যমে আমরা যে কোনো বিষয় অনুপ্রাণিত হতে পারি। কী কী উপলক্ষে ভাষণ দেওয়া হয়? প্রশ্ন হচ্ছে কী কী উপলক্ষে ভাষণ দেওয়া হয়? বিভিন্ন উপলক্ষে আমরা ভাষণ দিতে দেখি। যেমন রাজনৈতিক ভাষণ হয়, সচেতনামূলক প্রোগ্রামে আমরা সেখানে ভাষণ হয়, বিভিন্ন অনুষ্ঠানের ভাষণ, যেমন শহীদ দিবসে ভাষণ দেওয়া হয়, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিভিন্ন 17 মার্চ, শিশু দিবস, এভাবে বিভিন্ন দিবসে আমরা কী করি? ভাষণ দিয়ে থাকি। সেসব অনুষ্ঠানে কী করা হয়? ভাষণ দেওয়া হয়। এখানে বলা হচ্ছে 7 মার্চের ভাষণ শিরোনামে রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায়? প্রায়োগিক লেখার মধ্যে আমরা দেখি যে ব্যক্তির নিজস্ব মতামত ও ধ্যান ধারণা প্রকাশ পায়। এই ধরনের লেখনীতে বিশেষ নিয়ম কানুন মেনে চলতে হয় না। বক্তার নিজস্ব আবেগ, ভালোবাসা, অনুভূতির প্রকাশ এখানে গুরুত্ব পেয়ে থাকে। 7 মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবেগের সাথে বাঙালির আবেগ এক হয়ে প্রকাশ পেয়েছে।
তাই এই ধরনের রচনাকে প্রায়োগিক রচনা বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম এই 7 মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমানের আবেগের সাথে বাঙালির আবেগ এক হয়ে প্রকাশ পেয়েছে, তাই এই ধরনের রচনাকে আমরা বলি প্রায়োগিক রচনা। বিবরণমূলক লেখা বৈশিষ্ট্য। যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিবরণমূলক লেখা বলা যায়, যেমন লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, যে কোনো বিষয়ের উপরই বিবরণমূলক লেখা হয়, লেখকের চিন্তা ও অনুভূতি প্রকাশ পায়। পড়ে কি বুঝলাম? প্রিন্স দ্বারকানাথের পুত্র রাজার হালে মানুষ হননি তিনি। লেখক কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মা অসুস্থ থাকায় তিনি মাতৃস্নেহ পাননি। তার বাবা সবসময় বাহিরে থাকতেন, ফলে বাবার আদরও পাননি। তিনি ছোটবেলায় দাসীদের কাছেই বেড়ে ওঠেন। তাই লেখক রবীন্দ্রনাথ সম্পর্কে এই মত প্রকাশ করেছেন যে বাবা মা স্নেহ পান না, দাসীদের কাছে বেড়ে উঠেছেন। তাই লেখক রবীন্দ্রনাথ সম্পর্কে এই মতামত প্রকাশ করেছেন যে তিনি রাজার হলে থাকতে পারেননি। রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগলো? কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয় পড়তে ভালো লাগতো। রবিবার সকালে একজন মাস্টার এসে তাকে বিজ্ঞান পড়াতেন। নানা কলকবজা জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে হয় বলে তার অনেক ভালো লাগতো। ওটা অনেকগুলো কলকবজা নিয়ে নাড়াচাড়া করে, এগুলো তার ভালো লাগতো। এরপরে হচ্ছে রবীন্দ্রনাথ রচনায় বেশ কিছু বিষয়ের বিবরণ আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে লিখো। যেমন 1 নম্বর, তিনি ছোটবেলায় মা বাবা স্নেহ ভালোবাসা পাননি, বড় হয়েছেন দাসীদের তত্ত্বাবধানে। 2 নম্বরটা লিখতে পারি, তার বিজ্ঞান পড়তে ভালো লাগতো, কারণ বিজ্ঞান পড়ার সময় নানা কলকবজা ও জিনিসপত্র নাড়াচাড়া করতে হয়, তাই তার বিজ্ঞান পড়তে ভালো লাগতো। লেখা নিয়ে মতামত। রবীন্দ্রনাথ রচনায় যা আছে আর আমার জিজ্ঞাসা। যেমন আমি জন্মে নিয়েছিলাম সেকেলে কলকাতায়। তো সেকেলে বলতে কোন কালকে বোঝানো হয়েছে? প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটবেলার কাল। সে এক অন্য যুগ বলতে প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝেছি। আবার কিঞ্চিৎ ব্যায়াম শব্দের অর্থ বুঝিনি, পরে জেনে নিয়েছি। রবীন্দ্রনাথ শিরোনাম রচনাটিকে কেন বিবরণমূলক বলা যায়? তাহলে কোনো স্থান, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক রচনা বলে, বিবরণমূলক লেখা বলে। লেখকের চিন্তা ও অনুভূতি প্রকাশ পায় এবং কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা থাকে। এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে অর্থাৎ তার জীবনে বিভিন্ন ঘটনার বিবরণ রয়েছে, তাই এটি একটি বিবরণমূলক লেখা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।